শর্মিষ্ঠা দেবীর বৌমা দীপিকা রান্নাবান্না করে চেখে দেখছিল এবং বলছিল, বাহ, আজকের মাছের কালিয়াটা তো দারুণ টেস্ট হয়েছে, আর শাকের তরকারিটাও খুব ভালো হয়েছে। তাড়াতাড়ি রান্না হয়ে গেলে এবার কি একটু আরাম করা যাবে। ঠিক এমন সময় হাতে বাটি নিয়ে প্রতিবেশী রূপা দেবী আসেন এবং বলেন, আরে বৌমা, আমি তো বাইরে থেকে গন্ধ পেয়ে ভেবে নিয়েছি যে আজকে রান্না তাড়াতাড়ি হয়ে গেছে। দাও, বাটিতে একটু শাকের তরকারি আর মাছের ঝোল দিয়ে দাও, আজকে একটু বেলাবেলি খেয়ে নেব। রূপা দেবী শর্মিষ্ঠা দেবীর প্রতিবেশী। দীপিকা রূপা দেবীর এই হঠাৎ করে বাড়ির ভেতরে এসে যাওয়া এবং তরকারি চাওয়া বা অন্যান্য কাজে তদারকি করা একেবারেই পছন্দ করত না, কিন্তু শাশুড়ির জন্য সে কিছুই বলতে পারত না। এমনই একদিন শর্মিষ্ঠা দেবী তার ছেলে আবির এবং বৌমা দীপিকা খাবার খেতে বসেছিল। তখন শর্মিষ্ঠা দেবী বলেন, বৌমা, আজকে তরকারি একটু বেশি করে করেছো তো? কালকে তো আমি সবজি তরকারি খেতেই পাইনি। মা, আমি প্রত্যেকদিন ঠিকঠাক পরিমাণেই রান্না করি, কিন্তু প্রত্যেকদিন যদি প্রতিবেশীরা এসে খাবার চেয়ে নিয়ে যায় তাহলে কি করে হবে বলুন তো? কি আবার রূপা আমাদের তরকারি দিয়েছে? মা, এগুলো কিন্তু আমার একেবারে ভালো লাগে না। রোজ রোজ যদি এরকম চলে তাহলে আমরা খাবো কি? আমি কি করব বাবা, কতবার তো কত রকম ভাবে বুঝিয়েছি, কিন্তু সে তো কিছু বোঝেই না। ওভাবে বললে হবে না, এবার ওনাকে একটু কড়াভাবেই বোঝাতে হবে। আচ্ছা, তোমরা এবার তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে। ঠিক এমনই সময় দরজার কলিং বেল বাজার শব্দ শোনা যায়। দীপিকা গিয়ে দরজা খোলে এবং সঙ্গে সঙ্গে দরজা ঠেলে রূপা দেবী ভেতরে প্রবেশ করেন এবং হাসতে হাসতে বলেন, আরে আরে, তোমরা খেতে বসে পড়েছ? যাক, আমি তাহলে ঠিক সময়তেই এসে গেছি। বৌমা, আমার জন্য আলাদা প্লেট বার করতে হবে না। দাও, আমি খোকার সঙ্গে একই সঙ্গে খেয়ে নেব। না না, তুমি আলাদা খাও, আমার ভালো লাগে না। আরে রূপা, ওকে আলাদা খেতে দে, ও বেচারা কালকে নাইট ডিউটি করে এসেছে, একটু আরাম করে খেয়ে ঘুমাবে। হ্যাঁ আন্টি, আমিও স্ত্রী, কিন্তু আমার সাথেও কোনোদিন এরকম একই থালায় খায় না, ও একটু এরকমই। আরে তুই কদিনই আর ওকে দেখেছিস? এই তো কদিন হয়েছে তোমাদের বিয়ে হয়েছে। ওকে আমি হাতের তলায় করে মানুষ করেছি। ও সব অভ্যেস আমার নৌকো দর্পণ। একসময় এক তালাতেই আমরা খেতাম। কি বলিস পুটুস? আন্টি, আমাকে ওই নামে ডাকবে না, আমার একেবারে ভালো লাগে না। তোর নামটা তো আমারই দেওয়া, না হলে তোর মা যা নাম রেখেছিল, গদাধর, বলতো এটাও কোনো নাম হলো? আমি নামটা আবির না রাখলে আজ পর্যন্ত তোকে সবাই ওই গদাধর বলেই ডাকতো। রূপা দেবীর কথা শুনে দীপিকা হেসে ফেলে এবং বলে, আরে আন্টি, সত্যি নাকি গদাধর? এ বাবা, এরকম টাইপের নাম হলে কিন্তু আমি তোমাকে কখনোই বিয়ে করতাম না। এভাবেই বলতে বলতে দীপিকা রূপা দেবীর সঙ্গে গল্প করতে শুরু করে। তারপর সে চা করে এনে রূপা দেবীর সামনে রাখে। এইসব দেখে শর্মিষ্ঠা দেবী মনে মনে বিরক্ত হচ্ছিলেন। খানিকক্ষণ পর রূপা দেবী দীপিকাকে বলেন, বৌমা, ড্রয়িং রুমের এসিটা না একটু চালিয়ে দাও তো, আজকে কটা সিরিয়াল দেখে তবেই বাড়ি যাবো। অনেক দিন হয়ে গেল সিরিয়ালগুলো দেখা হয়নি। রূপা দেবী ড্রয়িং রুমে চলে যান। দীপিকা এসে এসি চালিয়ে দিয়ে যায় এবং তিনি সোফায় বসে টিভি দেখতে শুরু করেন। এদিকে শর্মিষ্ঠা দেবী রান্নাঘরে গিয়ে গোমরা মুখে কাজ করতে থাকেন। তখন রূপা সেখানে গেলে তিনি বলেন, ব্যাস হয়ে গেল, এবার সারাদিন বসে বসে টিভি দেখবে, না আমাকে অন্য চ্যানেল ঘোরাতে দেবে আর না নিজে চ্যানেল ঘোরাবে। মা, আপনি কিছু বলেন না কেন? আরে উনি তো আমাদের প্রতিবেশী, আমাদের তো কোনো আত্মীয় নন, তাহলে এত ভয় কিসের? ভয় না ঘোড়ার ডিম, এইসব তোমার জন্যই হয়েছে। আরো তোলো, মাথায় তুলে রাখো না, আরো খেয়ে দিয়ে কাজ নেই, আবার ওনার জন্য স্পেশাল চা বানিয়ে নিয়ে গিয়ে খাওয়ানো হচ্ছে। কয়েকদিন পর শর্মিষ্ঠা দেবী দীপিকাকে ডেকে বলেন, আরে বৌমা, এদিকে শোনো তো, আজ তোমার ছোটন দাদা আর তার বউ আমাদের বাড়িতে বেড়াতে আসবে। ওরা 6 মাস আগে এখানে শিফট হয়েছে, বড় বাজারের কাছে কোনো একটা ফ্ল্যাটে থাকে। কালকে তোমার মাসি ফোন করলো আর বলল ওরা এক বেলার জন্য আমাদের এখানে আসবে। এখন থেকেই রান্না বান্নার জোগাড় শুরু করে দাও, আমিও তোমার সঙ্গে যাচ্ছি, চলো। না না, আপনাকে আর আসতে হবে না, আপনি খালি বলে দিন ওরা কি কি খাবার পছন্দ করে, আমি বানিয়ে রাখবো। এটাই তো সমস্যা বৌমা, ছোটন তো সব কিছুই খায়, কিন্তু ওর বউ সাউথ ইন্ডিয়ান, ওই জন্য ওই ধরনেরই কিছু খাবার তৈরি করে রাখো। সাউথ ইন্ডিয়ান? কিন্তু আমি তো সাউথ ইন্ডিয়ানের খাবার রান্না করতে পারি না মা,
এবার কি হবে? দীপিকা যখন এভাবে বলছিল তখনই রূপা দেবী সেখানে চলে আসেন। আরে বৌমা, তুমি শুধু শুধু কেন এত চিন্তা করছো বলো তো? আমি তো আছি। আমি সাউথ ইন্ডিয়ানের সব রান্না করতে পারি। তুমি শুধু আমার সাথে থাকো, এক্ষুনি আমি সব তৈরি করে দিচ্ছি। দীপিকা রূপা দেবীর হাতে লক্ষ্য করে হলুদ হলুদ কী সব লেগে আছে। এই দেখে দীপিকা বলে, আরে না না আন্টি, আমি করে নেব, আপনাকে কিছু করতে হবে না। কেন? তুমি করবে কেন? তুমি তো এক্ষুনি বলছিলে যে তুমি এসব পারো না। আরে আমার হাতের একবার সাউথ ইন্ডিয়ানের খাবার খেয়ে দেখোই না। ভালো ভালো রেস্টুরেন্টকে আমি হার মানিয়ে দিই। আরে না আন্টি, আমি ফোন দেখে আমি ঠিক তৈরি করে নেব। ও আর কি এমন ব্যাপার? শোনো বৌমা, ফোন দেখে যদি সব কিছু হয়ে যেত তাহলে কিন্তু সব মানুষই আজকাল বড় বড় রাঁধুনি হয়ে যেত। এসব মাপঝোপের ব্যাপার, কতটা কি মশলা দিতে হবে, কখন কি দিতে হবে, সব কিছু মিলে তবেই তো একটা সুস্বাদু রান্না হয়। তাছাড়া আজকে বাইরের লোক খেতে আসছে, তাদের কাছে কি এই ধরনের ফোনের রান্না চলে? দাও, আমাকে দাও, আমি রান্না করে দিচ্ছি। রূপা দেবীর কথা শুনে দীপিকা সেখান থেকে চলে যায়। শর্মিষ্ঠা দেবীও তার পেছনে পেছনে আসেন এবং বলেন, কি হলো বৌমা, তুমি এভাবে চলে এলে কেন? ও যখন রান্না করবেই বলছে তখন করুক না। তুমি না হয় ছোটনের জন্য কিছু রান্না করে রাখো, বাকি ওর দায়িত্বে দিয়ে দাও। মা, আপনি আন্টির হাতটা দেখেছেন? কি সব নোংরা লেগে আছে, আমার তো দেখেই ঘেন্না করছে। আমি ওনার রান্না কিছুই খাবো না। সে কি, তুমি আমাকে আগে বলনি কেন? দাঁড়াও দাঁড়াও, আমি ওকে উচিত শিক্ষা দিয়ে আসছি। এরপর শর্মিষ্ঠা দেবী গিয়ে রূপা দেবীকে বলেন, এই রূপা, তোর হাতে এসব কি লেগে রে? ও এটা এটা তো হলুদ গো, আজ হলুদ বাটছিলাম, সেখান থেকেই হাতে লেগে গেছে। তুই হাত না ধুয়ে রান্না বান্না শুরু করে দিলি? এতে হাত ধোয়ার কি আছে গো, রান্নাতে তো হলুদই লাগে, আমি ওসব কিছু মাইন্ড করি না। এই বলে রূপা দেবী আবার রান্না করতে থাকেন। শর্মিষ্ঠা দেবী মনে মনে প্রচন্ড পরিমাণে রেগে যাচ্ছিলেন এবং বলেন, তুই কোনো কথা মাইন্ড করিস না বলে কি কেউ কিছু মাইন্ড করবে না? এই যে তুই যখন তখন আমাদের বাড়িতে চলে আসিস, এটা চাস ওটা চাস, এখানে বসবি ওখানে বসবি, টিভি দেখবি, আরাম করবি। আমাদের জীবনে তো একটা প্রাইভেসি দরকার নাকি? তোর জন্য আমরা বাড়িতে শান্তি করে থাকতেও পারবো না নাকি? এভাবেই শর্মিষ্ঠা দেবী এক নিঃশ্বাসে রূপা দেবীকে এ ধরনের কথা শুনিয়ে যাচ্ছিলেন। রূপা দেবী চুপচাপ রান্না সেরে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর আবার কলিং বেল বাজে। তখন শর্মিষ্ঠা দেবী বলেন, যাও গিয়ে দেখো, আবার হয়তো এসে গেছে। একে যতই বলি এর চামড়াটাই মোটা হয়ে গেছে, কোনো কথাই এর কিছু যায় আসে না। দীপিকা গিয়ে দরজা খোলে এবং দেখে ছোটন ও তার স্ত্রী রাধা এসেছে। দীপিকা তাদেরকে বাড়ির ভেতরে নিয়ে আসে। ছোটন এবং রাধাকে দেখে শর্মিষ্ঠা দেবী বলেন, আরে ছোটন বাবা, কত বড় হয়ে গেছিস, আর তোর থেকে তোর বউ তো আরো বেশি কালো রে। আসলে মা, বৌদি তো সাউথ ইন্ডিয়ান, তাই ওখানকার ওয়েদারের জন্য ওনার রং একটু চাপা। আইয়ো, আপনার বৌমা একদম ঠিকই বলেছে, এখানকার ওয়েদার অনেক ঠান্ডা, আমাদের ওখানে অনেক গরম আন্টি। অনেক দূর থেকে এসেছি, খিদেও পেয়ে গেছে। হ্যাঁ চলো মা, আগে গিয়ে খেয়ে নাও, তারপরে গল্প হবে। খাবার খেতে খেতে রাধা বলে, ওয়াও, আইয়ো আন্টি, সাম্বারটা তো দারুণ টেস্টি হয়েছে। এটা খেয়ে আমার মায়ের কথা মনে পড়ে গেল। আন্টি, কে এত টেস্টি খাবারটা রান্না করেছে, আপনি না দীপিকা? না না বৌমা, এই খাবারগুলো আমি বা দীপিকা কেউই করিনি, অন্য একজন করেছে। আইয়ো আন্টি, আজ অনেক দিন পর আমি এত টেস্টি সাউথ ইন্ডিয়ান খাবার খেয়েছি। আন্টি প্লিজ, যে রান্না করেছে তাকে একবার ডাকুন, আমি ওনাকে একটা থ্যাঙ্কস জানাতে চাই। ঠিক আছে বৌমা, তুমি খেয়ে দাও, ও এক্ষুনি চলে আসবে। খাওয়া দাওয়ার পর তারা গল্প করতে বসে। তখন দীপিকা বলে, তারপর বৌদি বলো, বিয়ের পর কেমন লাগছে তোমার? আর এতদিন পর এলে কেন? শুনেছি তো 6 মাস আগে এখানে শিফট হয়েছো, আগে থেকে আসতে পারতে। আমি তো আসতে চেয়েছিলাম, তোমার দাদারই ছুটি ছিল না। আচ্ছা, ওই যিনি খাবারটা রান্না করেছেন তিনি কি তোমাদের বাড়ির রাঁধুনি আছে? আরে না না না, রাঁধুনি নয়, উনি আমাদের প্রতিবেশী। আইয়ো আম্মা, প্রতিবেশী? আজকালকার এমনও প্রতিবেশী আছে যারা প্রতিবেশীদের বাড়িতে গিয়ে রান্না পর্যন্ত করে দেয়। আপনারা তো তাহলে খুবই লাকি দেখছি।
আমাদের প্রতিবেশী এমনই, আমাদের বাড়ির লোকের মতো। আপনাদের সঙ্গে ওনার পরিচয় কতদিনের? নতুন না অনেক দিন আগের? রূপা আজ থেকে 30 বছর ধরে আমাদের পরিচিত। আমরা যখন এখানে নতুন বাড়ি বানাচ্ছিলাম তখন আমাদেরকে কেউ সাহায্য করেনি। রূপাই আমাদেরকে ওদের ট্যাঙ্কের জল দিয়ে সাহায্য করেছিল। তাছাড়া একটা ঘর ছেড়ে দিয়েছিল থাকার জন্য। অত দূর থেকে আসা, বাড়ির তদারকি করা আমাদের পক্ষে কি সম্ভব হতো না হলে? শর্মিষ্ঠা দেবীর মুখে এসব কথা শুনে রাধা যেন কেমন অবাক হচ্ছিল। তখনই দীপিকাও অবাক হচ্ছিল, কারণ সে প্রথমবার এসব শুনছিল। শর্মিষ্ঠা দেবী বলেই যান, তারপর তোমাদের বাবা যখন মারা যায় তখন তো খোকা অনেক ছোট, ওর স্কুলের ফিস পর্যন্ত জমা দিতে পারছিলাম না। তখন এই রূপা নিজের গয়না বিক্রি করে লুকিয়ে লুকিয়ে আমাকে টাকা দিত। ও আমার কম উপকার করেছে। সত্যি তো, উনি দেখতে গেলে তো এক প্রকার আমাদের আত্মীয়ের মতোই। দীপিকার কথা শুনে শর্মিষ্ঠার চোখে জল চলে আসে। এতক্ষণ পরেও যখন রূপা দেবী আসছে না তখন দীপিকা বলে, আপনি গিয়ে একবার রূপা আন্টিকে ডেকে আনুন না মা। এরপর শর্মিষ্ঠা দেবী রূপা দেবীর ঘরে যায় এবং তাকে ডাকেন, কিন্তু রূপা দেবী কোনো জবাব দেয় না। অনেকক্ষণ কথা বলার পর রূপা দেবী বলেন, না শর্মিষ্ঠা, আমি তোমাদের বাড়ি যাব না। আসলে আমি বুঝতে পারিনি গো যে আমি ও বাড়িতে গেলে তোমাদের এত অসুবিধা হয়, তোমাদের প্রাইভেসি নষ্ট হয়। রূপা দেবীর কথা শুনে শর্মিষ্ঠা দেবীর চোখে জল চলে আসে এবং তিনি বলেন, দেখ রূপা, বোনেদের মধ্যেও তো ঝগড়া হয়, তা বলে কি তারা একে অপরের থেকে আলাদা হয়ে যায়? আমি না হয় রাগের মাথায় 2-4টে কথা শুনিয়েছি, তাহলে তুই আমার দিক থেকে মুখ ফিরিয়ে দিবি? শর্মিষ্ঠার চোখে জল দেখে রূপা দেবীরও মন গলে যায় এবং তিনি তার চোখে জল মুছিয়ে বলেন, চল দেখি তোর বাড়িতে কে এসেছে, আর কেন আমারই বা এত প্রশংসা হচ্ছে। রূপা দেবীর কথা শুনে শর্মিষ্ঠা দেবী হেসে ফেলেন। এভাবেই দুই প্রতিবেশীর মধ্যে আবার মিল হয়ে যায়। আচ্ছা বলো তো বিট্টু, 13 গুণিত 5 কত হয়? ম্যাম, আমি বলতে পারবো না, 13 নামটা আমি ভুলে গিয়েছি। সে কি, আমি তো কালই তোমাকে বসে বসে 13 নামটা মুখস্থ করালাম, এর মধ্যেই ভুলে গেলে? তুমি না খুবই ফাঁকিবাজ, একদম পড়াশোনা করতে চাও না। আরে ম্যাম, আপনার মাথার উপরে ওটা কি? ওয়ে বাবা, অত বড় টিকটিকি কোথায় থেকে এলো? সে কি, কোথায় টিকটিকি? ও মাই গড! আ! এভাবেই ম্যাডাম চিৎকার করতে করতে লাফাতে থাকেন। তখন বিট্টু জোরে হেসে ফেলে। আসলে বিট্টু খেলনা টিকটিকি ম্যাডামের মাথায় ছেড়ে ম্যাডামকে ভয় দেখাচ্ছিল। চিৎকার শুনে শ্রীলেখা দেবী অর্থাৎ বিট্টু ঠাকুমা তাদের চাকর কাঞ্চনকে বলেন, এই কাঞ্চন, এটা কিসের শব্দ হলো রে? দেখ তো কে চেঁচাচ্ছে। কাঞ্চন তখন ছুটে যায় এবং সবকিছু দেখে ফিরে এসে শ্রীলেখা দেবীকে বলে, মা, ছোটবাবু আবার আজকে একটা কাণ্ড ঘটিয়েছে। আমার মনে হয় দিদিমণি আর টিকবে না, তাকে টিকটিকি দেখিয়ে ভয় দেখাচ্ছে। এমন সময় ছবি ম্যাডাম ছুটতে ছুটতে সেখান থেকে আসেন এবং শ্রীলেখা দেবীকে বলেন, দেখুন শ্রীলেখা দেবী, আপনার বাড়ির বাচ্চা খুবই দুষ্টু, ওকে সামলানো আমার পক্ষে সম্ভব নয়। আমি আর ওকে পড়াতে আসছি না, আমি চললাম। কিন্তু ম্যাডাম শুনুন, একটাবার আমার কথাটা একবার শুনুন। শ্রীলেখা দেবী ডাকা সত্ত্বেও ছবি ম্যাডাম সেখানে দাঁড়ায় না। ম্যাডাম চলে যাওয়ার পর শ্রীলেখা দেবী মনমরা করে সোফায় বসে পড়েন এবং বলেন, এবারে আমি কি করব? দীপঙ্কর রোজ রোজ একটা করে টিচার পাঠায় বিট্টুকে রোজ পড়ানোর জন্য, আর এই দুষ্টু ছেলেটা না পড়ার জন্য ভয় দেখিয়ে সমস্ত টিচারকে দুদিনেই তাড়িয়ে দেয়। এই মা মরা ছেলেটার কি আর পড়াশোনা হবে না? আমি এবার কতদিন একে সামলাবো? আমারও তো বয়স এসেছে, কখন কি হয় বলা যায় না বাপু। মা, আপনি বড়বাবুকে বলুন না ছোটবাবুর জন্য একটা মা আনে, তাহলে দেখবেন আপনাদের সংসারে সমস্ত প্রবলেম দূর হয়ে যাবে। সে কথা কি আমি ওকে বলিনি ভাবছিস? রোজ এ নিয়ে আমার সাথে তর্ক হচ্ছে। এত করে বলছি একটা বিয়ে কর, ছেলেটা একটা মা পেলে হয়তো আবার শুধরে যাবে। কিন্তু কে কার কথা শোনে? বলে সৎ মা এলে ওর ছেলের নাকি আরো অযত্ন হবে। কিন্তু ছেলে যে এখন দিন দিন পাজি হয়ে উঠছে, সেদিকে কি হবে বলতো? শ্রীলেখা দেবী তার নাতির জন্য খুবই দুশ্চিন্তে ছিলেন। বিট্টু 6 বছরের একটি বাচ্চা ছেলে ছিল। তার জন্মানোর পর 2 বছরের মাথায় তার মা একটি অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে বিট্টু ওর বাবা এবং ঠাকুমার কাছেই মানুষ।
কিন্তু বাড়িতে মা না থাকলে যা হয়, বিট্টু ধীরে ধীরে দুষ্টু হয়ে যেতে থাকে। স্কুলে এসেও পড়াশোনা করতো না, এজন্য প্রিন্সিপাল ম্যাডাম বারবার ফোন করে বাড়িতে কমপ্লেন জানাতেন। একদিন সন্ধ্যাবেলায় দীপঙ্কর বাড়ি ফিরে এসে বিট্টুকে ডেকে জিজ্ঞাসা করে, বাবা বিট্টু, নতুন টিচার কেমন লাগলো? কেমন আবার লাগবে, উনি যদি তাকে টিকতে দেন তবেই তো সে থাকবে। তোমার গুণধর ছেলে তাকে টিকটিকির ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছে। এ কথা শুনে দীপঙ্কর খুবই রেগে যায় এবং একটি কঞ্চি নিয়ে বিট্টুকে একঘা মারে এবং বলে, তুই কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না নাকি? এত কষ্ট করে আমি চুমি ম্যাডামকে রাজি করলাম তোকে পড়ানোর জন্য, আর তুই তাকে তাড়িয়ে দিলি। তোর জ্বালায় এলাকায় একটাও টিচার তোকে পড়াতে পারবে না। আমি যতই তোকে মানুষ করতে চাই না কেন, তুই দিনকে দিন দেখছি বিগড়েই যাচ্ছিস। মার খেয়ে বিট্টু কাঁদতে থাকে। এমন সময় শ্রীলেখা দেবী তাকে চুপ করাতে করাতে বলেন, ওইটুকু বাচ্চাকে তুই এভাবে মারছিস কেন শুনি? মারলে কি ও শুধরে যাবে? আমি এত করে তোকে বলছি একটা বিয়ে কর, মায়ের ভালোবাসা পেলে দেখবি ও ঠিক মানুষ হয়ে যাবে। মা, কি এমন ভরসা আছে বলো যে একটা মেয়ে এসে আমার ছেলেকে ভালোবাসবে? আজকালকার মেয়েরা খুবই স্বার্থপর, শেষে দেখা যাবে এই জীবনে আরো দুঃখ নেমে আসবে। আমি তো ওর ভালোর জন্য বিয়েটা করতে চাইছি না। দীপঙ্কর একটি ফুড ফ্যাক্টরির মালিক ছিল, তাই সে সারাদিন নিজের কাজেই ব্যস্ত থাকত। অপরদিকে শ্রীলেখা দেবীরও বয়স হয়েছিল, তাই তিনিও তার দুষ্টু নাতিকে সামলাতে পারতেন না। একদিন পার্কে বেড়াতে গিয়ে তার প্রতিবেশী ঝিলমিলের সঙ্গে শ্রীলেখা দেবীর দেখা হয়। তাকে দেখে শ্রীলেখা দেবী বলেন, আরে ঝিলমিল, এত সকাল সকাল ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছ? আন্টি, ওকে আমি একটা টিউশন দিয়েছি, সেখানেই নিয়ে যাচ্ছি। তাই নাকি? তা মা, আমার নাতিটার জন্য একটা ভালো টিউশন টিচার খুঁজে দাও না। ছেলেটা ভারী দুষ্টু হয়েছে, অন্য টিচার ওকে সামলাতে পারছে না। আন্টি, আমি আমার ছেলেকে যে টিউশন টিচার দিয়েছি, আপনি বিট্টুকে ওকেই দিন। ও খুব ভালো মেয়ে, খুব শান্ত, বাচ্চাদেরকে খুব কেয়ার নিয়ে পড়ায়। এ তো খুব ভালো কথা মা, কিন্তু সে কি আমাদের বাড়িতে এসে বাচ্চাটাকে পড়িয়ে যাবে? যা মাইনে নেবে আমি দিতে রাজি আছি। তুমি একটু কথা বলে দেখো না মা, ম্যাডাম যদি রাজি হন তাহলে আমি একটু স্বস্তি পাই। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি কল করে জেনে নিচ্ছি। এরপর ঝিলমিল মধুমিতা নামে এক ম্যাডামকে ফোন করে এবং বিট্টুর ব্যাপারে সব কিছুই বলে। পরের দিন সকালবেলা মধুমিতা ম্যাডাম শ্রীলেখা দেবীর বাড়িতে আসে এবং শ্রীলেখা দেবীকে বলে, আমাকে ঝিলমিল পাঠিয়েছে এ বাড়িতে টিউশন পড়ানোর জন্য। আরে হ্যাঁ, আজ তো আপনার আসার কথা। কাঞ্চন, এই কাঞ্চন, ম্যাডামকে নিয়ে যা, বিট্টুর ঘরে নিয়ে যা। আপনি ওর সঙ্গে যান, ও আপনাকে বিট্টুর রুম পর্যন্ত ছেড়ে দেবে। বিট্টুর কাছে গিয়ে মধুমিতা তাকে বলে, হ্যালো লিটল স্টার, কেমন আছো তুমি? আমি তোমার নতুন টিচার, মিস মধুমিতা। আমি আপনাকে আজকেই মজা দেখাবো। যেমন এসেছেন এমন ঘর থেকে দৌড়ে পালাবে। হে হে হে। হারে বিট্টু, তুমি তো একেবারে ঠিক বলেছো। এই ককরোচটা একেবারে আমার মতোই কালো, কিন্তু আমি তো ভয় পাই না। এক্ষুনি এটাকে টেনে বাইরে ফেলে দেবো, দেখবে। এই বলে মধুমিতা ককরোচটিকে ফেলে দেয়। ও বলে, আচ্ছা বিট্টু, তোমার কাছে আর কি কি জিনিস আছে আমাকে ভয় দেখানোর জন্য? কিন্তু জানো তো, আমি এসব কিছুতেই ভয় পাই না। আর মজার কথা কি জানো, আমি যখন তোমার মতো ছোট ছিলাম, আমিও আমার টিচারকে এভাবে ভয় দেখাতাম। মধুমিতার কথা শুনে বিট্টু চোখ বড় বড় করে তাকায় এবং বলে, তাই আপনি আপনার ম্যাডাম স্যারদের কি কি ভয় দেখাতেন? এই ধরো না, রাত্রিবেলা যখন স্যারেরা বাড়ি ফিরে যান, তখন গাছের আড়াল থেকে বাঘের আওয়াজ করে ভয় দেখাতাম। মধুমিতার কথা শুনে বিট্টু হা হা করে হেসে ফেলে। এভাবেই প্রথম দিন বিট্টুর সঙ্গে মধুমিতার একটু বন্ধুত্ব হয়ে যায় এবং সে অল্প কিছু পড়াশোনা করে। কিন্তু দ্বিতীয় দিন বিট্টু মধুমিতাকে বলে, ম্যাডাম, আমার খুব জোর টয়লেট পেয়েছে, আমি টয়লেট করতে যাব। ঠিক আছে বিট্টু, তুমি যাও, কিন্তু হ্যাঁ তাড়াতাড়ি চলে এসো, এরপর আমরা ইংরেজি পড়বো, কেমন? বিট্টু তৎক্ষণাৎ টয়লেটে চলে যায়, কিন্তু অনেক দেরি হয়ে যাওয়ার পর সে আর ফিরে আসে না। এই দেখে মধুমিতা টয়লেটের কাছে গিয়ে বলে, বিট্টু, এই বিট্টু, কি হলো, তুমি এখনো টয়লেট থেকে বেরোচ্ছ না যে? ম্যাডাম, আমার খুব পেট ব্যথা করছে, আমি আর পড়তে পারবো না, আমি আজকে চলে যাই। ঠিক আছে বিট্টু, আজ না হয় থাক, কিন্তু তুমি হোমওয়ার্কগুলো করে রাখবে, আমি কালকে এসে ধরবো, কেমন?
প্রথম প্রথম মধুমিতা ম্যাডাম বিট্টুকে একেবারেই পড়াশোনার জন্য চাপ দিতেন না। এতে করে বিট্টু রোজ রোজ বাহানা করতে থাকে। কোনোদিন টয়লেটের বাহানা, কোনোদিন পেট ব্যথার বাহানা, কোনোদিন আবার ঘুমের বাহানা। একদিন শ্রীলেখা দেবী মধুমিতা ম্যাডামকে ডেকে বলেন, ম্যাডাম, আমার নাতিটা না খুবই দুষ্টু। ও কোনো টিচারকে দুদিনের বেশি টিকতে দেয় না। আপনি প্রথম টিচার যে ওকে 1 সপ্তাহ ধরে পড়ানোর জন্য বোঝাচ্ছেন। আপনি ওর উপরে বিরক্ত হয়ে পড়ানো ছেড়ে দেবেন না তো? না মাসিমা, আমি যখন দায়িত্ব নিয়েছি তখন আর আপনাকে এ ব্যাপারে চিন্তা করতে হবে না। আমি ওকে ঠিক ম্যানেজ করে নেব। পরের দিন যখন মধুমিতা ম্যাডাম বিট্টুকে পড়াতে আসে তখন বিট্টু ঘুমের বাহানা করে এবং বলে, ও তাই নাকি? কিন্তু আজকে তো আমি পপকর্ন এনেছিলাম। আমি ভাবলাম আমি আর বিট্টু দুজনে পপকর্ন দিয়ে কোল্ড ড্রিঙ্কস খাবো আর কার্টুন দেখবো, কিন্তু তোমার তো ঘুম পাচ্ছে। তাহলে আজকে আর খাওয়া দাওয়া কার্টুন কিছুই হবে না। আমার খুব ঘুম পাচ্ছে, আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি না, আমি ঘুমিয়ে পড়ছি। ঠিক আছে, তাহলে চলো, রোজ রোজ যদি পড়াশোনা হয়, আজ একটু পার্টি হোক। ম্যাডাম, আমার একটুকু ঘুম পাচ্ছে না, ঘুম চলে গিয়েছে। চলো না, আমরা পপকর্ন বানাবো আর কার্টুন দেখবো। এই বলে বিট্টু এবং মধুমিতা ম্যাডাম দুজন মিলে তাদের কিচেনে যায় এবং সেখানে পপকর্ন তৈরি করে আর অনলাইনে অর্ডার দিয়ে কোক আনায় এবং কার্টুন দেখতে বসে। বিট্টুকে মধুমিতা ম্যাডামের সঙ্গে আনন্দ করতে দেখে শ্রীলেখা দেবীর মন ভরে যায়। সন্ধ্যেবেলা দীপঙ্কর অফিস থেকে ফিরে এলে তিনি দীপঙ্করকে বলেন, জানিস দীপঙ্কর, এই ম্যাডামটা না খুবই ভালো। বিট্টুকে বুঝিয়ে শুনিয়ে পড়ায়, ওর সঙ্গে খুব ভালোভাবেই মিশে গেছে। তাই নাকি? তাহলে তো ভালো কথা। যাক, আমার একটু টেনশন কমলো দেখছি। কয়েকদিন পর বিট্টুর রেজাল্ট বেরোয় এবং দেখা যায় বিট্টু ভালো নাম্বার পেয়ে পাশ করেছে। এতে করে সবাই অবাক হয়ে যায়। প্রিন্সিপাল ম্যাডাম শ্রীলেখা দেবীকে ডেকে বলেন, শ্রীলেখা দেবী, এবার আপনার নাতি তো দারুণ রেজাল্ট করেছে। হঠাৎ করে ওর এত পরিবর্তন এলো, আমরা তো কিছু বুঝতেই পারছি না। আসলে ওকে আমরা একটা ভালো টিউশন টিচার দিয়েছি। ওই মেয়েটি খুব ভালো পড়ায়, এখন তার সাথে সাথে খুব মন দিয়ে পড়াশোনাও করে। এটা খুব পজিটিভ একটা দিক। এভাবে পড়াশোনা করলে বিট্টুর ফিউচার আরও ভালো হবে আর ভালো রেজাল্টও করবে। মধুমিতা বিট্টুকে পড়াচ্ছিল। এমন সময় খুব বৃষ্টি নেমে আসে। সেদিন দীপঙ্করের অফিস ছুটি ছিল। পড়ানো হয়ে গেলে সে বাড়ি ফেরার জন্য তৈরি হয়, কিন্তু বৃষ্টির জন্য কিছুতেই বেরোতে পারছিল না। এমন সময় শ্রীলেখা দেবী বলেন, মধুমিতা, তুমি এত অস্থির হচ্ছ কেন মা? আজ না হয় আমাদের বাড়িতে ডিনারটা করে নাও, তারপর দীপঙ্কর তোমাকে তোমাদের বাড়িতে ছেড়ে আসবে। না না মাসিমা, ঠিক আছে, আমি বাড়ি গিয়েই খেয়ে নেব। আমার জন্য আপনাদেরকে অত কষ্ট করতে হবে না। আরে এতে কষ্টের কি আছে? কাঞ্চন দা তো এমনিতেই সবার জন্য রান্না করছে, আর যদি হয় একটু বেশি রান্না করে নেবে। আপনি আজ আমাদের বাড়িতে খেয়ে যাবেন। হ্যাঁ ম্যাম, আপনি আজকে আমাদের সঙ্গে খেয়ে নিন। কি মজা, ম্যাম আজকে আমাদের সঙ্গে খাবে। বিট্টুবাবু, তুমি যখন বলছো তাহলে এবার তো আমি আর না করতে পারবো না। এভাবে সেদিন মধুমিতা বিট্টুদের সাথে ডিনার করে এবং তারা খাবার টেবিলে অনেক গল্প করে। খাওয়া শেষ হয়ে গেলে দীপঙ্কর মধুমিতাকে গাড়ি করে তাদের বাড়িতে ছেড়ে দেয়। রাস্তায় যেতে যেতে দীপঙ্কর বলে, থ্যাংক ইউ মধুমিতা ম্যাম। আজ মায়ের কাছে শুনলাম বিট্টু নাকি এখন বেশ ভালো পড়াশোনা করছে। ও আপনার কথা খুব শোনে, দেখছি আপনাকে খুব পছন্দ করে। বিট্টু খুবই সুইট একটা বাচ্চা। বাচ্চারা ফুলের মতো হয়, তাদেরকে ভালোবাসা দিলে তারা তো আমাদের কথা শুনবেই। মধুমিতার কথা দীপঙ্করের খুব ভালো লাগে এবং সে মনে মনে মধুমিতাকে পছন্দ করতে শুরু করে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন শ্রীলেখা দেবী দীপঙ্করের সঙ্গে মধুমিতার ব্যাপারে কথা বলেন। বাবা দীপঙ্কর, আমার মধুমিতাকে বেশ পছন্দ। তুই যদি হ্যাঁ বলিস তাহলে আমি ওর বাবার সাথে কথা বলে তোদের বিয়েটা পাকা করব। আমাকেও মধুমিতাকে খারাপ লাগে না। আমার মনে হয় ভালোভাবেই ও বিট্টুর পড়াশোনা করাতে পারবে। তোমার যদি ওকে ভালো লাগে তাহলে তুমি তাই করো। এরপর শ্রীলেখা দেবী মধুমিতার কাছ থেকে তার বাড়ির অ্যাড্রেসটা নেয় এবং তাদের বাড়িতে গিয়ে তার বাবা বিজয়বাবু ও মা রত্না দেবীর সঙ্গে কথা বলেন। সবকিছু শুনে রত্না দেবী বলেন, দিদি, আপনারা খুবই ভালো পরিবারের মানুষ। আপনারা আমার মেয়েকে বাড়ির বউ করতে চাইছেন, এ তো খুবই সৌভাগ্যের কথা। কিন্তু আমরা আপনাকে মধুমিতার ব্যাপারে সমস্ত কথা বলতে চাই। কি কথা দিদি ভাই? আপনি নিশ্চিন্ত হয়ে বলুন আমাদেরকে।
মধুমিতার এর আগে একবার বিয়ে হয়েছিল। আমরা অনেক টাকা পয়সা দিয়ে ভালো বড়লোক বাড়িতে ওর বিয়ে দিয়েছিলাম, কিন্তু পরে জানতে পারি ছেলেটার আগে থেকেই বিয়ে, এবং তারা শুধু পয়সার লোভে আমার মেয়েকে বিয়ে করেছে। ওরা পয়সা গয়নাগাটি সব কিছু নিয়ে মধুমিতাকে তার কালো রঙের জন্য অপমান করে, এবং সেই রাতেই মধুমিতাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এটাতে তো মধুমিতার কোনো দোষ নেই দিদি ভাই, ও তো নিষ্পাপ একটা মেয়ে। আমি চাই আপনারা এসব ভুলে ওর ভবিষ্যতের কথা নতুন করে ভাবুন, আর আমার ছেলের সাথে ওর বিয়েটা দিয়ে দিন। শ্রীলেখা দেবীর কথা শুনে মধুমিতার বাবা মা স্বস্তির নিঃশ্বাস ফেলে, এবং কিছুদিনের মধ্যেই মধুমিতার সঙ্গে দীপঙ্করের বিয়ে হয়ে যায়, এবং তারা বিট্টুকে নিয়ে হাসি খুশি ও সুখে শান্তিতে বসবাস করতে থাকে।